এমএস ওয়ার্ডের তৃতীয় পর্বে আমরা চলে এসেছি। আমরা ইতিপূর্বে দুটি পর্ব আপলোড করেছি, পার্ট 1 পার্ট 2। বিশেষ করে পার্ট 2তে আমরা টাইপিং শিখিয়েছি, বাংলা লেখা ইংলিশ লেখা সহ আপনি কিভাবে টাইপিংয়ে স্পিড বাড়াবেন সে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। সো আজকে আমরা হোমের মধ্যে যে অপশনগুলো রয়েছে এর প্রতিটি অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই আমরা উপর দিকে দেখতে পাচ্ছি আমাদের কাট, কপি, ফরম্যাট, পেইন্ট এবং পেস্ট রয়েছে। সো আমাদের পেজের মধ্যে দি ক্যাট সম্পর্কে কয়েকটা সেন্টেন্স রয়েছে এবং দি হেন সম্পর্কে কয়েকটা সেন্টেন্স রয়েছে। এখন আমরা চাচ্ছি যে ক্যাটটা কেটে দি হেনের নিচে নিয়ে আসতে, অর্থাৎ দি ক্যাট সম্পর্কে যে সেন্টেন্সগুলো রয়েছে এইটা কেটে দি হেনের নিচে নিয়ে আসতে। তো তাহলে আমাদের কি করতে হবে? কাটের ব্যবহার করতে হবে। সো প্রথমেই আমরা যে অংশটুকু কাটবো সেটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার জন্য মাউসের রাইট বাটনটি ক্লিক করে আমরা যে অংশে ড্র্যাগ করব ঠিক সেই অংশটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমরা যদি কাটে প্রেস করি, দেন আমাদের কার্সারটি যদি আমরা নিচে নিয়ে আসি, অর্থাৎ আমরা যেখানে পেস্ট করব সেখানে নিয়ে আসি, দেন আমরা যদি পেস্টে ক্লিক করি তাহলে সেই অংশে পেস্ট হয়ে যাবে। আমি ব্যাকে যাচ্ছি কন্ট্রোল Z প্রেস করে। সো এটা আমরা অন্যভাবেও করতে পারি। আমরা সিলেক্ট করে যদি আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করি তাহলে এখানে আমরা কাট পেয়ে যাব। যদি আমরা এখান থেকে কাট করি, আবার নিচে আমাদের কার্সারটি নিয়ে এসে যদি আমরা রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করি তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। আমরা এই কাজটি আরেকভাবে করতে পারবো। সো এইটা আমরা যে লেখাটুকু আমরা কাট করব সেটা যদি আমরা সিলেক্ট করি এবং কন্ট্রোল X প্রেস করি তাহলে এটা কাট হয়ে যাবে। যে অংশ আমরা পেস্ট করব সেখান থেকে আমরা যদি কন্ট্রোল V প্রেস করি তাহলে কিন্তু সেই অংশে এটা পেস্ট হয়ে যাবে। সো আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। সো পরবর্তীতে রয়েছে কপি। সো কপি মানে আমরা বুঝতে পারছি যে আমরা যে অংশটুকু কপি করব সেই অংশটুকু যেখান থেকে কপি করব সেখানেও থাকবে, আমরা যেখানে কপি করব সেখানেও চলে যাবে। সো আমরা চাচ্ছি যে যে ক্যাটটি রয়েছে, যে দি ক্যাটের যে প্যারাগ্রাফটি রয়েছে এইটুকু আমরা কপি করে আবার আমরা দি হেনের নিচে নিয়ে আসব। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে অংশটুকু কপি করব সেটি সিলেক্ট করে আমরা যদি কপিতে ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাবে। আমরা যে অংশে পেস্ট করব সেখানে কার্সরটি নিয়ে এসে আমরা যদি পেস্টে ক্লিক করি তাহলে সেই অংশেও পেস্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের নিচেও থাকবে উপরেও থাকবে। এই কাজটি আমরা অন্যভাবে করতে পারি। সো আমরা যে লেখাটুকু আমরা কপি করব সেই লেখাটুকু আমরা সিলেক্ট করে আমরা যদি মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে এখান থেকে আমরা কপি পেয়ে যাবো। এখান থেকে আমরা কপি করে আমরা যে অংশে পেস্ট করব সেই অংশে আমাদের কার্সারটি নিয়ে এসে আমরা যদি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিই তাহলে কিন্তু সেই অংশে পেস্ট হয়ে যাবে। আবার আমরা যদি যে অংশটুকু কপি করব সেই অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল-C প্রেস করি কিবোর্ডে তাহলে কিন্তু কপি হয়ে যাবে। এবং যে অংশে পেস্ট করব সেখানে কার্সরটি নিয়ে এসে আমরা যদি কন্ট্রোল-V প্রেস করি তাহলে কিন্তু কপি হয়ে যাবে। আমি কন্ট্রোল-Z দিয়ে আবার ব্যাকে চলে যাচ্ছি। সো এরপরে রয়েছে ফরম্যাট পেইন্ট। সো ফরম্যাট পেইন্টারের কাজ কি সেটা একটু দেখি। আমি নিচে একটি লেখা লিখছি, সেটি হচ্ছে দি বার্ড। সো এই দি বার্ড লেখাটা আমরা চাচ্ছি এই দি ক্যাটের মতন মোটা করতে। তাহলে আমাদের কি করতে হবে? এই লেখাটুকু আমরা সিলেক্ট করব। দি ক্যাটটা সিলেক্ট করে আমরা যদি ফরম্যাট পেইন্টে ক্লিক করি, দেন আমরা যদি এই যে দি বার্ডের উপর পেস্ট করে দিই তাহলে কিন্তু এই দি ক্যাটের যে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টটা কিন্তু দি বার্ডের উপরও কী হয়ে যাবে? পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা ফরম্যাট পেইন্টারের কাজটা বুঝতে পারলাম। এটা হচ্ছে ফরম্যাটটা কি করে? পেইন্ট করে, অর্থাৎ এই দি ক্যাটের যে ফরম্যাটটা রয়েছে সেটা কিন্তু এখানে পেইন্ট হয়ে গেল। পরবর্তীতে রয়েছে পেস্ট। সো পেস্ট সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি, কোনো কিছু কাট বা কপি করে যদি অন্য কোনো স্থানে নিয়ে যেতে চাই তাহলে আমরা পেস্টের মাধ্যমে সেটা নিয়ে যেতে পারবো। তো আমরা চাচ্ছি যে এই লেখাটা আমরা নিচে নিয়ে যাব। তো এটা আমরা সিলেক্ট করে কপি করলাম, দেন নিচে এসে যদি আমরা পেস্টে ক্লিক করি তাহলে এই লেখাটা নিচে কপি হয়ে চলে আসবে। সো এটা হচ্ছে পেস্টের কাজ। আমরা আবার ব্যাকে চলে গেলাম। তো পেস্টের নিচে একটি আরও চিহ্ন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটি অপশন আমরা পেয়ে যাব, স্পেশাল পেস্ট স্পেশাল। সো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে নতুন একটি উইন্ডো চালু হবে। এখানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে যেটা আমাদের সচরাচর প্রয়োজন হয় না। সো এইটি সম্পর্কে যদি আপনি জানতে চান, অর্থাৎ স্পেশাল পেজ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি এই সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করব। সো এটি আমরা আর দেখালাম না, আমরা ওকে করে দিলাম। পরবর্তীতে রয়েছে ফন্ট। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইম নিউ রোমান লেখা রয়েছে। সো আমাদের যে ফন্টটি আমরা ব্যবহার করেছি ইংরেজি লেখার সময় সেটা হচ্ছে টাইম নিউ রোমান।
সো আমরা এখানে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। সো আমি যে লেখাটার ফন্ট চেঞ্জ করব সেই লেখাটা সিলেক্ট করে এখান থেকে আমি যদি অন্য কোনো ফন্ট দিয়ে দিই, যেমন কমিক্স অ্যান্ড এমএস যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের লেখার স্টাইলটা ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আমরা যে কোনো ফন্ট, ইংরেজি ফন্ট দিয়ে দিলে কিন্তু আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে বা লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো সবসময় আমরা টাইম নিউ রোমানে লিখে থাকি ইংরেজি লেখাগুলো। সো এখানে দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে টাইম নিউ রোমানটা দেখাচ্ছে না। সো তাহলে আমরা টাইম নিউ রোমানটা কীভাবে আনবো? আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কিবোর্ড থেকে টাইম লিখলেই টাইম নিউ রোমানটা চলে আসবে। সো আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে কিন্তু লেখা টাইম নিউ রোমানে হয়ে যাবে। সো বাংলা লেখার ক্ষেত্রেও একই পদ্ধতি আমরা ব্যবহার করব। সো বাংলা লেখার জন্য আমাদের এখানে ফন্ট দিতে হবে সুতুনি এমজে। সুতুনি লিখলে এখানে সুতুনি এমজে চলে আসবে, আমরা ইন্টার দিব। সো সুতুনি এমজে ফন্ট আনার পর বিজয় দিয়ে যেহেতু আমরা লিখবো, এখানে আমরা বিজয় ক্লাসিক করে দিব। এখন আমরা বাংলা লিখব, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে বাজায় বাসি। সো আমরা একটা বাংলা লেখা লিখলাম। এখন এখান থেকে আমরা যখন ফন্টের উপর ক্লিক করব, এখানে দেখাচ্ছে সুতুনি এমজে। সো আমরা বাংলা লেখাটি সিলেক্ট করে এখান থেকে যদি কোনো বাংলা ফন্ট আমরা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের বাংলা লেখাটি চেঞ্জ হয়ে যাবে, ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা দেখি আমাদের অনেক বাংলা ফন্ট রয়েছে। যদি আপনার ফন্টগুলো ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। যদি ফন্ট কীভাবে ইনস্টল করতে হয় এটি যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, এটা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করব। সো আমি এই ফন্টটা দিয়ে দিলাম, দেখুন আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেল। সো আমি আবার চাচ্ছি যে আমি সুতুনি এমজে ফন্টে নিয়ে আসবো। সো তার জন্য যে কাজটি করতে হবে, এখানে আমরা ক্লিক করব, সিলেক্ট করব। এখন যদি আমরা সুতুনি লিখি তাহলে কিন্তু আসবে না, অবশ্যই আমাদের বিজয় ক্লাসিক থেকে ইংলিশ করে দিব। এখন আমরা এখানে সিলেক্ট করে লিখব সুতুনি, লিখলেই সুতুনি এমজি চলে আসবে। আমরা ইন্টারপ্রেস করলেই কিন্তু আমাদের লেখাটি সুতুনি এমজিতে চলে আসবে। তো পরবর্তীতে রয়েছে ফন্ট সাইজ। সো এখান থেকে আমরা ফন্ট সাইজ দিয়ে ফন্টটা বড় ছোটো করতে পারবো। যেমন আমার এখানে একটা বাংলা লেখা রয়েছে, এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে যদি আমি ফন্ট সাইজটা বড় করে দিই তাহলে আমাদের লেখাটা বড় হবে, আর আমি যদি ফন্ট সাইজটা ছোটো করে দিই তাহলে আমাদের লেখা ছোটো হবে। সো আমি 16তে রাখছি। দেন এরপরে যে অপশনটি রয়েছে সেটা হলো গ্রো ফন্ট। সো গ্রো ফন্টের কাজ হচ্ছে আমরা যে লেখাটাকে সিলেক্ট করব সেই লেখাটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি গ্রো ফন্টে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা এক ফন্ট করে কি হবে, বড় হবে, এক সাইজ করে বড় হবে। আর আমরা যদি এর পাশে একটা অপশন রয়েছে শ্রিঙ্ক ফন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এক ফন্ট করে ছোট হবে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। সো ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ হচ্ছে আমাদের যে লেখা রয়েছে এটি যদি আমরা এমএস ওয়ার্ডের ডিফল্ট যে লেখার ফরম্যাটিং রয়েছে সেটাতে কনভার্ট করে দিতে চাই, তাহলে আমরা এক ক্লিকের মাধ্যমে এই ক্লিয়ার ফরম্যাটিং দ্বারা করতে পারবো। যেমন এই লেখাটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা যে ডিফল্ট যে ফরম্যাটিং রয়েছে সেটাতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের লেখাটা 11 সাইজে হয়ে যাবে এবং আমাদের ফন্টটা ক্যালিব্রি বডি হয়ে যাবে। সো সব কিছুই কী হবে, ডিফল্ট হয়ে যাবে। সো এটা আমরা ধরুন ইচ্ছা মতো কাস্টমাইজ করলাম, এখানে আমরা 22 করে দিলাম, এখানে আমরা একটা কালার দিলাম। সো এখানে এটা কাজ করার পর আমরা যদি এটা সিলেক্ট করে এটাতে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ক্লিয়ার ফরম্যাটিংটা সব ইফেক্টকে উঠায় দিবে। সো আশা করি আমরা বুঝতে পারছি। সো এটা আমরা 16তে করে দিলাম। এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে বোল্ড। সো এখানে বি দ্বারা বোল্ডকে বোঝায়। সো আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই তাহলে এটা দিয়ে আমরা করব। সো আমরা যদি কোনো লেখাকে সিলেক্ট করে বিতে প্রেস করি তাহলে এই লেখাটা বোল্ড হয়ে যাবে এবং বিটা কি হবে, হাইলাইট হয়ে যাবে। সো আমরা যদি এই বোল্ডটা উঠাই দিতে চাই তাহলে এই লেখাকে আবার সিলেক্ট করে আমরা বিতে প্রেস করলে এই বোল্ডটা উঠে যাবে, অর্থাৎ বি হাইলাইটটা কিন্তু চলে যাবে।
এর পরবর্তী রয়েছে আইতে ইটালিক। সো আমরা যদি কোনো লেখাকে ইটালিক করতে চাই তাহলে যে কাজটি করব, আমরা কোনো লেখাকে সিলেক্ট করে আইতে ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা ইটালিক হয়ে যাবে এবং আইটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। সো আমরা যদি আবার ইটালিকটা উঠায় দিতে চাই তাহলে আমরা সিলেক্ট করে আবার পুনরায় আইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইটালিকটা চলে যাবে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইউ আন্ডারলাইন। সো কোনো লেখাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা সিলেক্ট করা অবস্থায় যদি ইউতে প্রেস করি তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। দেন আমরা যদি আবার ইউতে প্রেস করি তাহলে আন্ডারলাইনটা উঠে যাবে। আন্ডারলাইনের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, আমরা কি ধরনের আন্ডারলাইন দিতে চাই এখানে বিভিন্ন স্টাইল রয়েছে। সো আমরা যদি এই লেখাকে আন্ডারলাইন দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে ইউর পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেক ধরনের আন্ডারলাইন আমরা পেয়ে যাব। সো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি, বিভিন্ন ধরনের স্টাইল এখানে আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা আন্ডারলাইনটা উঠায় দিলাম। এখন এর পাশে যে অপশনটি রয়েছে সেটার নাম হচ্ছে স্টেক থট। সো এটার কাজ হচ্ছে আমরা যদি কোনো লেখাকে মাঝামাঝি কেটে দিতে চাই তাহলে কিন্তু এটা আমরা ব্যবহার করব। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা হাইলাইট হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি লেখার মাঝামাঝি একটা লাইন চলে আসছে, অর্থাৎ লেখাটা কেটে গেছে। সো এটা যদি আমরা উঠায় দিতে চাই তাহলে আমরা পুনরায় আবার সিলেক্ট করে আমরা যদি এই স্টিক থটে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আবার এইটা স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ ডিফল্ট হয়ে যাবে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সো আমরা যদি কোনো লেখাকে নিচে নিয়ে আসতে চাই, অর্থাৎ আমরা যখন কোনো গণিতের প্রশ্ন তৈরি করি তখন কিন্তু আমাদের এই সাবস্ক্রিপ্টটা প্রয়োজন হয়। অর্থাৎ আমরা চাচ্ছি যে আমরা এখানে লিখলাম AS2। সো আমরা চাচ্ছি 2টা এইসের নিচে নিয়ে আসতে, তাহলে কি করতে হবে, আমরা 2টা সিলেক্ট করে যদি আমরা এই সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে কিন্তু দেখা যাবে এইসের নিচে 2 চলে আসছে, অর্থাৎ 2টা নিচে চলে আসছে, ছোট হয়ে গেছে। এবং এই 2টা সিলেক্ট করে আমরা যদি পরবর্তী আরেকটা সাবস্ক্রিপ্ট রয়েছে এটাতে আমরা ক্লিক করি তাহলে দেখবো আমরা 2টা কিন্তু উপরে চলে গেছে। তো প্রথমটাতে নিচে চলে আসবে, দ্বিতীয়টাতে উপরে চলে যাবে। সো আমরা যদি এটা আবার উঠাই দিতে চাই তাহলে আমরা 2টা সিলেক্ট করে আমরা যদি এই হাইলাইট অপশনটাকে ক্লিক করি আবার সাবস্ক্রিপ্টে তাহলে কিন্তু এটা স্বাভাবিক হয়ে যাবে। তো এটা আমরা কেটে দিচ্ছি। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে চেঞ্জ কেস। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দি ক্যাটের যে কয়েকটা সেন্টেন্স এখানে রয়েছে এটার যে লেটারগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমটা বড় হাতের, এ ছোট হাতের, ই ছোট হাতের। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা লেটার বড় করতে। সো কী করতে হবে, আমরা প্রত্যেকটা লেটার কেটে দিয়ে আবার কিন্তু আমাদের বড় হাতের লিখতে হবে। সো আমাদের এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমাদের যে চেঞ্জ কেস রয়েছে এখানে ক্লিক করে আমরা যদি প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সেন্টেন্স কেস। যদি আমরা সেন্টেন্স কেসে করে দিই তাহলে আমাদের এই যে স্বাভাবিক যেটা আমাদের লেখা রয়েছে সেটাই থাকবে। সো আমরা সিলেক্ট করে পরবর্তী যে অপশনটি রয়েছে লোয়ার কেস যদি আমরা সিলেক্ট করি তাহলে প্রত্যেকটি অক্ষর কিন্তু লোয়ার কেস হয়ে যাবে। এবং আমরা যদি সিলেক্ট করে আমরা এখান থেকে আপার কেস দিয়ে দিই তাহলে কিন্তু প্রত্যেকটি অক্ষর আমাদের কি হবে, আপার কেস হয়ে যাবে। দেন আমরা যদি এই লেখাকে সিলেক্ট করে আমরা ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দেখে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি কিন্তু বড় হাতের, পরবর্তী অক্ষরগুলো ছোট হাতের, বা প্রথমটি ক্যাপিটাল লেটার পরবর্তীগুলো স্মল লেটারে কিন্তু হয়ে যাবে। আমরা যদি সিলেক্ট করে এখান থেকে যে পরবর্তী অপশনটি রয়েছে যে টুগেল কেস যেটা লেখা রয়েছে সেটাতে আমরা যদি প্রেস করি তাহলে দেখা যাবে প্রথমটি ছোট হাতের, পরবর্তীগুলো বড় হাতের, অর্থাৎ প্রথমটি স্মল লেটার, পরবর্তীগুলো ক্যাপিটাল লেটারে কিন্তু হয়ে গেছে। সো এটা আমরা সিলেক্ট করে আমরা প্রথমটি রেখে দিচ্ছি সেন্টেন্স কেসে। সো এটা হচ্ছে আমাদের চলে গেল। তো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে টেক্সট হাইলাইট কালার। সো টেক্সট হাইলাইট কালারটা হচ্ছে আমরা যদি কোনো অংশকে হাইলাইট করতে চাই তাহলে আমরা এই টেক্সট হাইলাইট কালারটা ব্যবহার করব। সো আমরা চাচ্ছি যে দি ক্যাট যে লেখা রয়েছে সেটি হাইলাইট করতে। সো এখান থেকে এটি সিলেক্ট করে আমরা যদি এখান থেকে হলুদ কালারটি দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমাদের দি ক্যাট যে অপশনটি রয়েছে সেটা কিন্তু দি ক্যাট যে লেখাটি রয়েছে সেটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমরা কালার পরিবর্তন করতে পারবো, এখান থেকে রেড দিতে পারবো। সো এখান থেকে সিলেক্ট করে আমরা যদি
বিভিন্ন কালার এখানে রয়েছে, আমাদের গ্রিন রয়েছে, গ্রিন দিতে পারবো। সো আমাদের ইচ্ছে মতো কালার কিন্তু এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো আমি চাচ্ছি দি ক্যাটটা হলো ইয়েলো থাকবে এবং দি হ্যান্ড যে লেখাটি রয়েছে সেটি আমরা গ্রিন করে দিতে পারি। সো এরকম আমরা করে দিতে পারি। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ফন্ট কালার। সো এটা হচ্ছে ফন্টের কালার। আমাদের যে ফন্ট রয়েছে, অর্থাৎ আমরা যে এই যে বাংলা লেখাটা লিখেছি সেই ফন্টের কালারটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ফন্ট কালার যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের রেড হয়ে গেল। অর্থাৎ এখানে রেডটা ডিফল্টভাবে দেওয়া আছে যে আমরা রেড কালারটা নিচে দেখতে পারতেছি। সো আমরা যদি অন্য কালার দিতে চাই তাহলে এই লেখাটি সিলেক্ট করে এই যে অ্যারো চিহ্ন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। সো এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন কালার কিন্তু এখান থেকে দিতে পারবো। সো আমাদের যে কোনো একটি কালার কিন্তু এখান থেকে দিতে পারি, যেমন আমরা রেডই দিলাম। সো এই রেড কালারটা আমরা দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অল্প কয়েকটা কালার রয়েছে। সো আমরা যদি চাই যে আরও অনেক কালার ব্যবহার করতে তাহলে কিন্তু মোর কালারে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সো দেখুন আমরা আরেকটা কালার দিয়ে দিলাম। এখন পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফের অপশন। আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ। সো ফন্টের আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে নিচের দিকে আমরা একটা আলোচনা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা হবে আমাদের যে ফন্টের অপশন রয়েছে সেই ফন্টের অ্যাডভান্স অপশনটি আমাদের সামনে চলে আসবে। সো এখানে অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় না, সে কারণে আমরা এই অপশনটি আর অত বিস্তারিত দেখালাম না। সো আমরা পরবর্তী অপশনে চলে যাবো, সেটা হচ্ছে প্যারাগ্রাফ অপশন। সো প্যারাগ্রাফের অপশনের মধ্যে প্রথমেই রয়েছে সেটা হচ্ছে বুলেট। সো বুলেটের কাজ হচ্ছে, দেখুন আমরা নিচে কিছু লেখালেখি করি, যেমন আমি লিখলাম এখানে যে এই যে আমরা ইংলিশ ফন্টে করে নিচ্ছি Ctrl+B দিয়ে, সরি আমাদের এখানে ফন্টটা সুতুনিয়াম যে রয়েছে। সো আমরা এখানে কি করব, এখানে আমরা টাইম নিউ রোমান চলে যাবো, যেহেতু আমরা ইংরেজি লিখবো টাইম নিউ রোমান দিয়ে দিলাম এবং বিজয় বর্ণ থেকে ইংলিশ দিয়ে দিলাম। সো এখানে আমরা লিখতেছি যে শাকিল। সো আমাদের লেখাটা অন্য কালারে চলে আসতেছে। সো আমাদের লেখাটা কালারটা ঠিক করে নিই, এখান থেকে আমরা লেখার কালারটা অটোমেটিক বাংলা করে দিব। সো শাকিল লিখলাম। শাকিল লেখার পর আমরা লিখব নাইম, এরপর লিখব হাবিব, এরপর লিখব সুমন, এরপর লিখব মিরাজ। সো এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো দেখবেন অনেক জায়গাতে স্টাইল করে লেখা থাকে, বুলেটিং করা থাকে। অর্থাৎ এই লেখাগুলো আমরা যদি সিলেক্ট করে তাহলে আমরা যদি এখান থেকে বুলেটিংয়ের অপশনে গিয়ে এই যে একটা বুলেটিং অপশন রয়েছে এই গোল বুলেটিং, এটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে দেখবেন এখানে প্রত্যেকটি নামের পাশে কিন্তু একটি বুলেট চিহ্ন চলে এসেছে। সো এটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে বিভিন্ন ধরনের বুলেট রয়েছে, সো আমরা বিভিন্ন ধরনের বুলেট কিন্তু এই অপশনের দ্বারা ব্যবহার করতে পারি, অর্থাৎ যোগ করতে পারি। সো এখান থেকে আমরা যে কোনো একটি বুলেট কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নাম্বারিং। সো নাম্বারিংয়ের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা এখানে কয়েকটি নাম লিখেছি। সো এই নামটা যদি আমরা নাম্বারিং করতে চাই তাহলে এখান থেকে আমরা নাম্বারিংয়ে গিয়ে এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করে দিই তাহলে দেখুন 1 2 3 4 এভাবে সিরিয়াল কিন্তু চলে এসেছে। সো এখানে অনেক ধরনের নাম্বারিং রয়েছে, যেমন এখান থেকে আমরা এই যে ইটালিক যে লেখাটা রয়েছে সেই ইটালিক কিন্তু আমরা করে দিতে পারি, এই যে ইটালিক চলে আসছে। সো এখান থেকে আরও অপশন রয়েছে, যেমন আমরা ABC যদি দিতে চাই আমরা এই যে ক্যাপিটাল লেটার ABC আমরা করে দিলাম। এখান থেকে আমরা আরও অপশন পেয়ে যাব, যেমন এই যে এই একটা অপশন রয়েছে এটা আমরা দিতে পারি। সো এই অপশনটা দেওয়ার পর আমরা এই অপশনটা উঠাবো কিভাবে, সো এইটা আমরা সিলেক্ট করলে দেখুন এইখানে এই নাম্বারিংটা হাইলাইট হয়ে আছে। সো আমরা যদি হাইলাইটের এই নাম্বারিংয়ের উপর ক্লিক করি, হাইলাইটিংটা উঠিয়ে দিই তাহলে দেখবেন এটা কিন্তু আবার চলে গেছে। পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। সো এটার মধ্যে কিছু কাজ রয়েছে লিস্ট করার জন্য, সো এটা আমি দেখালাম না, এটা অনেক গুরুত্বপূর্ণ না, আপনারা দেখে নেবেন। তো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। সো এই লেখাটা আমাদের দেখা যায় যে কিছু কিছু লেখা আমাদের ডানে বামে সরাতে হয়, তার জন্য আমাদের এই ডিসক্রেস ইনডেন্ট এটা ব্যবহার করতে হয়। সো আমরা যদি আমাদের এই লেখাকে সিলেক্ট করি এবং
এখান থেকে এইটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের লেখা নির্দিষ্ট পরিমাণে ডান দিকে সরে যাবে। আবার যদি আমরা এই পাশেটা ক্লিক করি তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণে আমাদের লেখাটা কিন্তু এই পাশের দিকে বাম দিকে সরে যাবে। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে শর্ট। সো আমাদের শর্টের কাজ রয়েছে, যেমন আমাদের এই লেখাটা দেখতে পাচ্ছেন এলোমেলো রয়েছে, অর্থাৎ এখানে প্রথমে রয়েছে এস এন এইচ এস এম। আমরা যদি এটা এ থেকে জেড পর্যন্ত সারি আকারে সাজাতে চাই তাহলে কিন্তু আমাদের এই শর্টের প্রয়োজন রয়েছে। আমরা শর্টের ব্যবহার করে কিন্তু এটা ঠিক করতে পারবো। যেমন আমরা চাচ্ছি যে এ থেকে জেড পর্যন্ত এটা সিরিয়াল ভাইজ হয়ে যাক, তাহলে আমরা এটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে শর্টে ক্লিক করে এখান থেকে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে দেখবেন এটা কি হবে, প্রথমে এইচ রয়েছে, এরপর এম, তারপর এন, তারপর এস, তারপর এস। সো এর থেকে জেড পর্যন্ত কিন্তু সিরিয়াল ভাইজ লিস্ট হয়ে গেছে। সো আমরা যদি এটা সিলেক্ট করে আমরা শর্টে ক্লিক করে এখন যদি ডিসেন্ডিংয়ে সিলেক্ট করে যদি আমরা ওকে করি তাহলে কিন্তু এটার উল্টোটা হয়ে যাবে, তাহলে আমাদের জেড থেকে এ পর্যন্ত সিরিয়াল ভাইজ হয়ে যাবে। সো আমরা এটা সিলেক্ট করে আমরা কি করব, অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে ওকে করে দিব, তাহলে আমাদের এর থেকে জেড পর্যন্ত সিরিয়াল হয়ে যাবে। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট। সো অ্যালাইন টেক্সট লেফটটা হচ্ছে আমাদের যদি কোনো লেখা আমরা এই লেখাটা দিয়ে দেখাই, এইটা যদি আমরা লেফটে অ্যালাইন করতে চাই তাহলে আমাদের এইটা কিন্তু সিলেক্ট করতে হবে, অলরেডি আমাদের এটা সিলেক্ট করাই আছে। সো আমাদের এই লেখাটা যদি মিডিলে থাকে তাহলে আমরা যে কাজটা করব, এটা আমরা সিলেক্ট করে আমরা যদি অ্যালাইন টেক্সট লেফট করে দিই তাহলে আমরা এটা অ্যালাইন টেক্সট লেফট হয়ে যাবে। অর্থাৎ আমাদের কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারি। আমরা যদি এটা সিলেক্ট করে আমাদের ধরুন এটা মিডলে আছে, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটনটি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা অ্যালাইন টেক্সট লেফট হয়ে যাবে। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সেন্টার। সো এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। দেখুন এই লেখাটা আমাদের অ্যালাইন টেক্সট লেফট আছে, এটা যদি আমরা সেন্টার করতে চাই, মিডিলে আনতে চাই, তাহলে আমরা যে কাজটি করব, আমরা এই অপশনটা সেন্টার অপশনে ক্লিক করব, অথবা আমরা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ইতে প্রেস করব, তাহলে আমাদের সেন্টার কিন্তু হয়ে যাবে। দেন পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যালাইন টেক্সট রাইট। যদি আমরা এই টেক্সটগুলোকে অ্যালাইন টেক্সট রাইট করতে চাই, অর্থাৎ রাইটের সমান করতে চাই, ডান দিকে সমান করতে চাই, তাহলে আমরা এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে অ্যালাইন টেক্সট রাইটে ক্লিক করে দেব, অথবা আমরা কন্ট্রোল আর বাটনটি প্রেস করলেও কিন্তু অ্যালাইন টেক্সট রাইট হয়ে যাবে। এখন এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে জাস্টিফাইং, অর্থাৎ এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। সো এই লেখাগুলোকে যদি আমরা জাস্টিফাই করতে চাই তাহলে আমরা এখান থেকে এই লেখাগুলোকে সিলেক্ট করা অবস্থায় আমরা এই জাস্টিফাই ক্লিক করব, তাহলে এটা জাস্টিফাই হয়ে যাবে। এটা লেখা ছোটো ছোটো এই জন্য বোঝা যাচ্ছে না। দেখুন এখানে আমার একটা প্যারা রয়েছে, এখানে দেখবেন যে আমাদের লেফটে কিন্তু এই লেখাগুলো সমান আছে, কিন্তু রাইটে কিন্তু এই লেখাগুলো সমান নেই, ইসটা অনেক দূরে চলে গেছে এবং আইসটা কিন্তু এই যে একদম আমাদের বর্ডার পর্যন্ত কিন্তু যায়নি, এখানে একটু খালি জায়গা বাদ আছে। সো এটা যদি আমরা দুই পাশে সমান করতে চাই, প্যারাগ্রাফ আকারে করতে চাই, তাহলে কিন্তু এই লেখাটা আমরা টেক্সট সিলেক্ট করে আমরা যদি এখান থেকে কি করব, জাস্টিফাই করে দেই, তাহলে কিন্তু আমাদের দুই পাশে লেখাটা সমান হয়ে যাবে। অথবা আমরা যদি এই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল জেতে প্রেস করি তাহলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যাবে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লাইন স্পেসিং। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে প্রথম লাইনটা রয়েছে, পরবর্তীতে দ্বিতীয় নম্বর যে লাইনটা রয়েছে, এই প্রথম এবং দ্বিতীয় লাইনের মাঝে যে গ্যাপটা রয়েছে সেটা যদি আমরা কমাতে বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের এই লাইন স্পেসিংটা প্রয়োজন হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে এখানে তিনটা লাইন রয়েছে এর মাঝামাঝি যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কমিয়ে দেব। তাহলে যে কাজটি করতে হবে, এই তিনটা লাইনকে আমরা সিলেক্ট করে নিব, এখান থেকে আমরা লাইন স্পেসিংয়ে ক্লিক করব, এখানে 1.15 দেওয়া রয়েছে, আমরা যদি 1.0 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব সেটা কিন্তু কমে যাবে। সো এখানে আমরা তিনটে লাইন সিলেক্ট করে এখানে যদি আমরা 2.0 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব অনেক বৃদ্ধি পাবে, অর্থাৎ অনেক বেশি হয়ে যাবে। সো আমরা এখানে অবশ্যই আমরা 1.0 রাখবো। সো
এখানে যদি আমরা লাইন স্পেসিংটা আরও কমাতে চাই অথবা বাড়াতে চাই, তাহলে নিচের দিকে দুইটি অপশন রয়েছে, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। সো এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে লাইনের দূরত্বটা কিন্তু একটু বৃদ্ধি পাবে, বা যদি ক্লিক করি তাহলে লাইনের দূরত্বটা কিন্তু একটু কমে যাবে। এবং নিচেরটা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, সো এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে লাইন স্পেসটা রয়েছে সেটা কিন্তু আরও কমে যাবে। সো এটা আমরা মনে রাখবো, যেখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এই দুইটা যদি আমাদের নিচের দিকে থাকে তাহলে আমাদের লাইনের যে দূরত্ব এটা সর্বোচ্চ কম হবে। আর যদি এই দুটো অ্যারো যদি উপরের দিকে থাকে, এই যে দুটো অ্যারো যদি উপরের দিকে থাকে তাহলে আমাদের লাইনের দূরত্বটা বৃদ্ধি পাবে। এটা আমরা অবশ্যই নিচের দিকে করে দেব অথবা আমাদের প্রয়োজন মতো করে দেব। তো আমরা যদি চাই যে আমাদের লাইনের দূরত্বটা আমাদের আরও কমাতে হবে, অনেক কমাতে হবে, তাহলে যে কাজটি করব, এখানে একটি এরো বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করে এখানে লাইন স্পেসিং অপশনে চলে যাব। এখান থেকে আমরা যে আমাদের যে অ্যাড রয়েছে এখানে আমরা যেটি কাজটি করব, এখানে আমাদের 0.5 দিয়ে দিব। সো 0.5 দেওয়ার পরে আমরা যদি এখানে ওকে প্রেস করি তাহলে দেখতে পাবো একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব একদম কমে গেছে, মানে দূরত্ব নেই বললেই চলে। সো আমরা অবশ্যই এখানে এটা সিলেক্ট করে আমরা 1.0 করে দিব, তাহলে কিন্তু আমাদের দূরত্বটা মানানসই হবে অথবা বলতে পারি যে পারফেক্ট থাকবে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে শেডিং। সো শেডিংয়ের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে, আমরা যদি কোনো লেখাকে সিলেক্ট করি এবং শেডিংয়ে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা একটা শেডিং আসবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার আমরা বলতে পারি, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসবে, অর্থাৎ নিচের দিকে একটি কালার চলে আসবে। সো আমরা এই লেখাটাকে সিলেক্ট করে আমরা যদি এই থিম কালার অথবা শেডিং, মাইক্রোসফট যেটাকে শেডিং বলছে সেটা যদি আমরা দিই, অর্থাৎ এখানে আমরা অ্যারোতে ক্লিক করলে এখানে থিম কালারটা দেখাবে। সো এখানে আমরা যদি যে কালারটা আমরা সিলেক্ট করে দেব সেই কালারটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু ইউজ করতে পারি। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এখানে বর্ডার অপশন। সো এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারবো। যেমন আমি যদি চাই যে আমার যে এই লেখাটা রয়েছে এই লেখাটার উপর দিকে একটা বর্ডার আসবে, তাহলে নিচের দিকে একটা বর্ডার আসবে, তাহলে প্রথমে রয়েছে বটম বর্ডার। আমরা যদি বটম বর্ডারে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এই লেখার নিচের দিকে একটি বর্ডার রয়েছে। সো আমি এখান থেকে আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে উঠিয়ে দিচ্ছি, আমি নিচের লাইনে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কি হচ্ছে আসলে বিষয়টা। আমি এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এই বর্ডারে ক্লিক করি, বটম বর্ডারে ক্লিক করি, অর্থাৎ বর্ডারে ক্লিক করি, বর্ডারে ক্লিক করার পর এখানে যদি বটম বর্ডারটা আমরা সিলেক্ট করে দিই তাহলে আমরা দেখতে পাবো এই বটম অর্থাৎ নিচে একটি বর্ডার চলে আসছে। সো এই লেখাটা সিলেক্ট করে যদি আমরা টপ বর্ডারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে টপেও কিন্তু একটা বর্ডার চলে আসছে। সো এই লেখাটা সিলেক্ট করে আমরা যদি লেফট বর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু লেফটে একটি বর্ডার চলে আসবে। আমরা যদি এই লেখাটা সিলেক্ট করে আমরা যদি রাইট বর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু রাইটেও একটি বর্ডার চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু বর্ডার চলে আসছে। সো আমরা যদি চারপাশে বর্ডার চাই তাহলে কিন্তু আমরা এক ক্লিকে এই বর্ডারটা আনতে পারি। সো তার জন্য আমাদের এল বর্ডার যে অপশনটি রয়েছে এই এল বর্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অলরেডি চারপাশে বর্ডার চলে আসবে। সো আমি বর্ডারটি ফার্স্টে উঠাই দিচ্ছি। সো বর্ডারটি ওঠার জন্য আমাদের নো বর্ডার একটা অপশন রয়েছে, এই নো বর্ডারে যদি আমরা ক্লিক করে দিই তাহলে বর্ডার চারপাশে থেকে উঠে যাবে। সো আমরা চাচ্ছি যে এই লেখার চারপাশে বর্ডার দিতে, তাও এখন এল বর্ডার যদি আমি সিলেক্ট করে দিই তাহলে লেখার চারপাশে বর্ডার চলে আসবে। সো আমি বর্ডারটি আবার উঠে দিচ্ছি, নো বর্ডার করে দিচ্ছি। সো এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আউটসাইড বর্ডার। সো আমি যদি এখানে আউটসাইড বর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু সেম আমরা পার্থক্যটা বুঝতে পারতেছি না। সো পার্থক্যটা বোঝার জন্য দেখুন এখানে আমাদের কয়েকটি নাম রয়েছে, এই নাম করে যদি আমরা সিলেক্ট করি এবং এখান থেকে যদি আউটসাইড বর্ডারে ক্লিক করি তাহলে এই প্রত্যেকটি নামের চারপাশে কিন্তু বর্ডার চলে আসছে। কিন্তু দেখুন এখান থেকে আমরা নো বর্ডার দিয়ে উঠিয়ে দিলাম। এখন আমরা যদি প্রত্যেকটি নামকে সিলেক্ট করে যদি এল বর্ডারে সিলেক্ট করি তাহলে প্রত্যেকটি নামের চারপাশে কিন্তু বর্ডার চলে আসতেছে। সো এটি হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য। আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিলাম। সো এটা সিলেক্ট করে আমরা দেখব পরে কি অপশন রয়েছে। তো পরে অপশন রয়েছে হচ্ছে ইনসাইড বর্ডার। সো আমরা যদি ইনসাইড বর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু ইনসাইডে শুধু বর্ডার হবে, আউটসাইডে বর্ডার কিন্তু হবে না। সো পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটা দেখার জন্য আমরা টেক্সটটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি ইনসাইড হরিজন্টাল বর্ডারে সিলেক্ট করি তাহলে যেটা হবে শুধু আমাদের হরিজন্টালে বর্ডার আসবে, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার তাহলে কিন্তু আমাদের ভার্টিক্যালে শুধু বর্ডার আসবে। পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে বর্ডার্স অ্যান্ড
শেডিং। সো এখান থেকে আমরা বর্ডারের বিভিন্ন স্টাইল সিলেক্ট করে দিতে পারবো। সো এখান থেকে আমরা যদি এখানে আমরা এই যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে আমরা যদি ওকেতে প্রেস করি, অথবা এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখানে আমরা এটাগুলো সিলেক্ট করতে পারি এবং এখান থেকে আমাদের বর্ডারের যে উইথ সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি এবং এখানে কালার আমরা বিভিন্ন কালার দিতে পারি। বর্ডারের কালার দিয়ে আমরা যদি ওকে করি, এখন আমরা যদি এখানে কোনো বর্ডার নেই, আমরা ধরি এই টেক্সটটিকে আমরা আউটসাইড বর্ডার দিলাম, তাহলে কিন্তু দেখুন আমাদের কিন্তু বর্ডারের স্টাইল চলে আসছে। আমরা বিভিন্ন ধরনের স্টাইলের বর্ডার কিন্তু নিতে পারি। সো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব। এখান থেকে আমরা যে স্টাইলগুলো নিয়েছিলাম সেটা আমরা উঠিয়ে দেবো, নন করে দেবো। এখান থেকে নর্মাল করে দিয়ে আমরা যদি ওকেতে দিই, তাহলে কী হবে, আমাদের বর্ডারটা কিন্তু নর্মাল হয়ে যাবে। সো আমরা বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু এখান থেকে করতে পারি। সো আমরা যদি এখানে একটি বর্ডার নেই, তাহলে কিন্তু এই বর্ডারের কাস্টমাইজ বেশি একটা করতে পারবো না। সো বর্ডারের কাজটা আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখাবো, যখন আমরা পার্ট 4-এ আমরা ইনসাইড সম্পর্কে আলোচনা করব, তখন কিন্তু আমরা বর্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে থিম। সো এখানে বিভিন্ন থিম কিন্তু MS ওয়ার্ডে দেওয়া রয়েছে ডিফল্টভাবে। যেমন আমরা যদি চাই যে আমাদের যে ইংলিশ লেখাটা রয়েছে এটা আমরা সিলেক্ট করি এবং বিভিন্ন থিম যদি এখান থেকে আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের লেখাটা বিভিন্ন থিমে কনভার্ট হয়ে যাবে এক ক্লিকের মাধ্যমে। সো এখান থেকে কিন্তু আমরা সেটা করতে পারি এবং আমরা যদি চাই যে না আমাদের কোনো থিম ব্যবহার করবো না, তাহলে আমরা নর্মালে ক্লিক করে এটা কিন্তু নর্মালও করে দিতে পারি। সো এটা আমাদের একদম নর্মাল হয়ে যাবে, আমরা শুরুতে ক্লিক করলে এটা চলে আসবে। সো এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে চেঞ্জ স্টাইল। তো এখানে আমরা বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারি, যেমন আমাদের স্টাইল সেট থেকে বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু আমরা ফরম্যাটিং রয়েছে, কালারের বিভিন্ন স্টাইল রয়েছে এখান থেকে, এবং আমরা কিন্তু ফন্টেরও বিভিন্ন প্রকার স্টাইল এখানে দেওয়া রয়েছে যেটা আমরা দিতে পারবো। এবং আমাদের ক্রিয়েট নিউ থিম ফন্ট এটাও এখানে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন স্টাইল তৈরি করতে পারবো। সো এটা আমরা একটু কম ব্যবহার করে থাকি বা বেশি একটা ব্যবহার হয়ে থাকে না মাইক্রোসফট ওয়ার্ডে। সো এটা নিয়ে বেশি বিস্তারিত কথা বললাম না। পরবর্তীতে যে অপশনটি রয়েছে ফাইন্ড। সো এই ফাইন্ড কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ফাইন্ড অপশনটি চালু করতে পারবো আবার। আচ্ছা, আমরা একটু উপরে চলে যাই। এখন আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+F বাটনটি প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফাইন্ড অপশনটি চলে আসবে। সো এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের এই পেজের মধ্যে কোথায় হেন লেখা রয়েছে সেটি আমরা খুঁজে বের করব, কিংবা কোথায় আমাদের লিভস লেখা রয়েছে সেটা আমরা খুঁজে বের করব। তাহলে আমরা এখানে লিখলাম যে LIVES। যদি আমরা লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে লিভস কোথায় আছে সেটা কিন্তু হাইলাইট হয়ে গেল। এখন এখান থেকে আমরা কিন্তু বাংলাও করতে পারবো, সেটা কিন্তু সার্চ করতে পারবো। তার জন্য যেটা করতে হবে, আমাদের যে চিরদিন রয়েছে এটা আমরা সার্চ করব। তো এখানে চিরদিনটা কি করব, কিংবা এটা আমরা সার্চ করব না, আমরা কি করব, আমার সার্চ করব। সো আমারটা এখান থেকে কি করব, কপি করে নিয়ে আসবো। সো এখানে আমরা এটা সিলেক্ট করে কপি করব। সো এটা কপিটা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে নিয়ে এসে আমরা যদি যে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসবে। সো এই যে আমার কোথায় আছে সেটা কিন্তু সিলেক্ট খুঁজে বের করতেছে। সো আমরা নেক্সট করলে এখানে আর নাই, সো আমরা ইয়েস করে দিলাম, আবার প্রথমটা চলে আসলো। এখানে দুইটা আমার আছে, সো দুইটা আমার কিন্তু এখানে চলে আসতেছে ফাইন্ড নেক্সটে। সো ফাইন্ড নেক্সটে কিন্তু চলে আসতেছে। সো এখানে মোর অপশনে যাওয়ার পর আমাদের যদি এখানে ফরম্যাটে ক্লিক করি তাহলে এখানে ফন্টে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন ফন্টের কিন্তু অক্ষরগুলো আমরা স্পেসিফিকভাবে এখান থেকে খুঁজে বের করতে পারবো। এবং বিভিন্ন রয়েছে ফাংশন এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। সো এখানে আর আমি এত বিস্তারিত দেখালাম না। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রিপ্লেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সো রিপ্লেসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, অথবা আমরা যে কাজটি করব আমরা Ctrl+S যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সামনে রিপ্লেসটি চালু হবে। সো এখান থেকে আমরা কোনো কিছু রিপ্লেস করে দিতে পারবো। যেমন ধরুন আমরা এখানে প্রথম ঘরে লিখলাম যে ইজ লিখলাম আমরা। সো ইজ কোথায় কোথায় আছে আমরা প্রথমে খুঁজে বের করব। সো এটা আমরা কেটে দিলাম। সো আমরা এখান থেকে যদি ফাইন্ডে ক্লিক করি তাহলে আমাদের এই যে ইজ রয়েছে একটা, আমাদের এখানে ইজটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এইখানে ইজের জায়গায় কি বসাবো সেটা রিপ্লেস উইথে কিন্তু আমাদের বসাতে হবে। সো ইজের জায়গায় আমরা বসাবো হচ্ছে
ইন বসাবো। সো আমরা এখানে ইন দিলাম। ইন দেওয়ার পর এখন যদি আমরা রিপ্লেসে ক্লিক করি তাহলে এটা রিপ্লেস হয়ে পরে যেখানে ইজ আছে সেই ইজটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে। সো এখানে যদি আমরা রিপ্লেসে ক্লিক করি এটা এটা রিপ্লেস হয়ে কিন্তু পরেরটা আমরা সিলেক্ট হয়ে যাবে। সো এখন পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে যে ফাইন্ড নেক্সট। সো আমরা চাচ্ছি যে এই ইজটা আমরা কি করব না, পরিবর্তন করব না। সো আমরা যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে এটা রিপ্লেস না হয়ে কিন্তু পরবর্তী ইজে চলে যাবে। সো এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে রিপ্লেস অ্যাল। যদি আমরা রিপ্লেস অ্যালে ক্লিক করি তাহলে কিন্তু যতগুলা ইজ আছে সবগুলো ইনে পরিণত হবে। সো এখানে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে ফরম্যাট। এখান থেকে আমরা ফরম্যাটে যদি ক্লিক করি সো সেমভাবে কিন্তু এখানে আমাদের ফরম্যাটের অপশনটি পেয়ে যাবো। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট কিন্তু আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো স্পেসিফিকভাবে। সো আমি এটা দেখালাম না, এত আমাদের প্রয়োজন হয় না। সো এই কারণে আমরা দেখালাম না, আমাদের ভিডিওটি এমনি বড় হয়ে যাচ্ছে। সো এটা আমরা কেটে দিলাম। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট। সো এখানে আমরা 3টে অপশন পেয়ে যাবো। আমরা যদি সিলেক্ট অ্যালে ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ পেজটি সিলেক্ট হয়ে যাবে এবং আমাদের দ্বিতীয় যে রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। সো এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট সিলেক্ট করতে পারি। আমাদের পেজে বিভিন্ন ধরনের অবজেক্ট থেকে থাকে আমাদের অনেক কাজের সময়। সো সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। পরবর্তী অপশন রয়েছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। সো এটার কাজ আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা চাচ্ছি যে আমাদের যে বাংলা লেখাটি রয়েছে সেটি সিলেক্ট করতে। সো তার জন্য আমরা কি করব, এখানে আমরা বাংলা লেখাটি ওপর মাউসের কার্সারটি নিয়ে যাব বা এই যে কার্সার পয়েন্ট নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে যদি আমরা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ে ক্লিক করি তাহলে আমাদের পুরো বাংলা লেখাটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অথবা ভালো করে বোঝানোর জন্য আমরা এটা কপি করছি, নিচে নিয়ে এসে আমরা পেস্ট করে দিচ্ছি। সো দেখুন এখন আমরা এখানে যদি মাউসের কার্সারটি রাখি এবং এখান থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করি তাহলে বাংলা লেখা যেখানে যেখানে আছে এই সিমিলার ফরম্যাট আছে সেখানে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা আমি যদি এখানে আমি দিলাম, আচ্ছা এখানে আমাদের কত ফন্টে আছে, 16 ফন্টে আছে। সো আমি এইগুলোকে আমি 16 ফন্টে করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে আমরা মাউসের কার্সারটি রেখে যদি আমরা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করি তাহলে কিন্তু কি হবে, এখানে আমাদের এই সিমিলার ফরম্যাটিংটা সিলেক্ট হলো। অর্থাৎ এটা কিন্তু সিমিলার ফরম্যাটিং না, তাই কিন্তু হলো না। সো এখানে যদি আমরা মাউসের কার্সার রেখে দিই তাহলে কি হয়, এটা পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সো এখানে যদি আমরা মাউসের কার্সার রেখে দিই সিমিলার ফরম্যাটিং যেখানে যেখানে আছে সেই সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল তৈরি হবে আমাদের ইনসার্ট যে মেনু রয়েছে সেই ইনসার্ট মেনুর মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো নিয়ে। আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সো আর কথা বলার শক্তি নেই। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি জানেন যে একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি গ্রোথ করবে না। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।